এটি একটি মানুষের মাথা, মানে মাথার খুলি আর কি, মৃত মানুষের। তো এই ধরনের ঘটনাও কিন্তু ওনার সঙ্গে ঘটেছে। এই সমস্ত কারণে ওনার মনের মধ্যে বেশ সাহস সঞ্চারিত হয়ে গিয়েছে। দীর্ঘ চাকরি জীবনে অসংখ্য এই ধরনের ঘটনা উনি ফেস করেছেন। উনি কোনো ভয় পাননি। তবে ভয় যেটি পেয়েছিলেন সেটি রাখি আক্তার আপু আমাদেরকে উল্লেখ করেছেন। ঘটনাটি 2004 সালের দিকে ঘটে। ওনারা কোনো একটা ছুটির প্রেক্ষাপটে সকলে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এই গ্রামটি পিরোজপুর জেলার একটি গ্রাম। সঙ্গত কারণে গ্রামটির নামটি তিনি হাইড করে গিয়েছেন। তো গ্রামে গেলে স্বাভাবিকভাবে গ্রামের পরিচিত মানুষজন কিন্তু কুশলাদি জিজ্ঞেস করে, অনেক কথা গল্প এগুলো তো হতেই থাকে। আর ওই সময়ে ওনাদের গ্রামে তখনও ইলেকট্রিসিটি আসেনি, একদম অজপাড়াগা বলতে হয়। তো ওনার আব্বু গ্রামের হাটে যান বাজার করতে। তখন একজন গরিব লোক সম্পর্কে ওনার আব্বুর চাচা হন। তিনি বলে ওঠেন যে, বাবা আমাকে কিছু বাজার করে দেবা। তখন রাখিয়া আক্তার আপুর আব্বু উনি তাকে অন্যান্য বাজার তো করে দেয়নি, সেই সাথে 4টি বড় ইলিশ মাছ কিনে দেন। 4টি ইলিশ মাছ পেয়ে সেই চাচা এতটা খুশি হয়েছিলেন যে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তখন সেই চাচা এই রাখি আক্তার আপুর আব্বুর হাত ধরে বলে যে, বাবা তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে, তোমার চাচি এই ইলিশ মাছ রান্না করবে, তুমি খেয়ে রাতের বেলা তারপরে বাড়িতে যাবে। তখন যদিও সন্ধ্যার সময় প্রায় হয়ে গিয়েছিল, তো উনি আসলে না না করতেছিলেন এই কারণে যে উনি একজনকে একটা বিষয় দিয়েছেন আবার তার সাথে যাবেন, উনি বেশ বিব্রতও হচ্ছিলেন বিষয়টিতে। কিন্তু সেই চাচা কোনোভাবেই ওনার বাবার হাত ছাড়ে না, বলে বাবা তোমাকে যেতেই হবে, কোনো কথা শুনবো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি যেতে রাজি হন যে আচ্ছা ঠিক আছে যাব। তো বাজার থেকে যেই বাড়িতে যাবেন সেখানকার দূরত্ব, মানে পায়ে হেঁটে দূরত্ব হচ্ছে 1 ঘন্টার মতো পথ। আর যেহেতু অজপাড়াগা, ওরকম গাড়ি টাড়ি তো ওইখানে চলে না, পায়ে হেঁটেই যেতে হবে। তো রাখি আক্তার আপুর আব্বু এবং সেই চাচা দুজন গল্প করতে করতে তাদের বাড়িতে চলে যান। তো বাড়িতে যাওয়ার পরে সেই চাচি, মানে ওই চাচার ওয়াইফ, সে একটি ইলিশ মাছ রান্না করে। তো বেশ মজা হয়। দুজন মানে ওই চাচা চাচি এবং রাখি আক্তার আপুর আব্বু এবং পরিবারের অন্য সদস্যরা সকলে খুব তৃপ্তি সহকারে সেই ইলিশ মাছ খান। তো খাওয়ার পর এখন বিদায়ের পালা। তখন সেই চাচা বলেন যে বাবা চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। এখন রাখি আক্তার আপুর আব্বু চিন্তা করছেন যে 1 ঘন্টার পথ বাজার থেকে, আবার বাজার থেকে আবার তার বাড়িতে যেতে হবে। তো উনি মুরব্বী মানুষ, আবার এতটা পথ আসবেন, আবার ওনার বাড়িতে ফিরে যাবেন, এটা কেমন হয়? তখন তিনি বলেন যে চাচা আপনি বাড়িতেই থাকেন, আমি একাই যেতে পারবো। যদিও তিনি এগিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রাখি আক্তার আপুর আব্বু সেটি মানে যৌক্তিক কারণেই তিনি সেটা আর মেনে নিলেন না। তিনি নিজেই হাঁটা শুরু করলেন সেখান থেকে বিদায় নিয়ে। তো যাই হোক, তিনি হেঁটে যাচ্ছেন। তো ওনার আব্বু যখন গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিল তখন তিনি ফিল করেন এবং খেয়াল করেন যে তার দুই পাশে রাস্তার যে গাছগুলো রয়েছে এগুলো মনে হচ্ছে ঝড়ে ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু ঝড় কিন্তু হচ্ছে না। আকাশ একদম পরিষ্কার, চাঁদ তারা সবই দেখা যাচ্ছে। তখন ওনার আব্বু বুঝতে পারে ব্যাপারটা কিন্তু স্বাভাবিক না। যেহেতু তিনি গ্রামের ছেলে, এমন কাহিনী তিনি কিন্তু অনেক শুনেছেন, যে রাস্তায় হেঁটে যাওয়ার সময় আশেপাশের গাছগুলো নড়ে ওঠে, বাতাসে ভেঙে যেতে চায়, অথচ তখন ঝড় না, এমনটা কিন্তু হয়। তো ওনার আব্বু যে কাজটি করেন তিনি হচ্ছে বুদ্ধি করে সিগারেট ধরান। তিনি একজন স্মোকার ছিলেন। তো
এরপর থেকে রাস্তার পাশে উনি খেয়াল করেন যে রাস্তার পাশে যেই ছোট ছোট পুকুরের মতো ডোবার মতো রয়েছে, সেখানে অনবরত ওই পানির মধ্যে ঢিল পড়ছে, ওনার গায়ে পড়ছে না, ওই ডোবার মধ্যে পড়ছে। এবং মনে হচ্ছে যে শিলাবৃষ্টি হলে যদি বড় বড় শিল পড়ে আকাশ থেকে, পানির মধ্যে পড়লে কিরকম শব্দ হয়, তার থেকেও বেশি শব্দ হচ্ছে। অথচ আকাশ কিন্তু একদম পরিষ্কার, বৃষ্টি তো, শিলাবৃষ্টি তো দূরের কথা, বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো এভাবে কিছু দূর যাবার পর তো উনি এবার ফিল করেন যে ওনার পেছন পেছন কেউ হাঁটছে। গ্রামের নীরব নির্জন রাস্তা, একা একজন মানুষ হেঁটে আসছেন। চারদিক অন্ধকার, চাঁদের আলোতে কিছুটা পরিষ্কার আর কি। ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক তো শোনাই যাচ্ছে। এখন ওনার আব্বু সাহস করে ওনার নিজের মনকে বুঝ দেয় যে এটা ওনারই হাঁটার শব্দ, এই বলে নিজের মনকে উনি নিজেই বুঝ দেন আর কি। কিন্তু এবার তিনি বুঝতে পারেন যে আসলে পেছনে একজন নয়, কয়েকজন তার পেছনে হাঁটছে। ওনার আব্বু আস্তে হাঁটলে তারাও আস্তে হাঁটে, আবার জোরে হাঁটলে তারাও জোরে হাঁটে, থেমে গেলে তারাও থেমে যায়। তখন ওনার আব্বু চিন্তা করে যত যাই হোক পেছনে কিন্তু তাকানো যাবে না, এবং সিগারেট কিন্তু ফেলাও যাবে না। একটা শেষ হওয়ার আগেই আরো একটা ধরাতে হবে, তাহলে হয়তো ওরা কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে ওনার কাছে সিগারেট কিন্তু খুব বেশি ছিল না, কয়টাই আর উনি চালাতে পারবেন এই দীর্ঘ পথে, যার কারণে উনি একটু চিন্তিত ছিলেন যে পথ কিন্তু শেষ হবে না হয়তো এই সিগারেটগুলো দিয়ে। যাই হোক, এভাবে করে উনি হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা পার করে ফেলেন, এবং এই সময়ের মধ্যে তিনি বাজারের কাছাকাছি চলে আসেন। দূর থেকে তিনি দেখতে পান যে বাজারের মধ্যে 4 জন লোক দাঁড়িয়ে আছে। তখন কিন্তু রাত প্রায় 10টার বেশি বেজে গেছে, কারণ ওই বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলেন তিনি তখন রাত 9টার মতো বাজে, প্রায় 1 ঘন্টা লাগে আসতে, এই জন্য 10টা বেজে গিয়েছে আনুমানিক আর কি। তো ওই সময় কিন্তু গ্রামের ওই বাজার একদম বন্ধ, কেউ নেই সেখানে। উনি কিন্তু সেখানে 4 জন লোককে দেখেন দূর থেকে। তখন ওর আব্বু একটু মনে সাহস পায়, কিন্তু একটু যখন আরো এগিয়ে গিয়েছেন এবং তাদের কাছে এসেছেন, তখন তিনি দেখেন যে এই 4 জন লোক অস্বাভাবিক রকমের লম্বা এবং সাদা ধবধবে জুব্বা পরা, আর একটি খাটিয়াতে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। সেই লাশটি সাদা কাপড়ে ঢাকা। তখন ওর আব্বুকে দেখে ওই 4 জন লোক বলে ওঠে, ভাই একটু সাহায্য করবেন। তারা খুবই বিনয়ের সাথে কথাগুলো বলে, ভাই লাশটির জানাজা এবং দাফন করতে হবে, এত রাতে লোকই পাচ্ছি না, জানাজা পড়াবো কাকে দিয়ে, আর লোকই কই যে যারা জানাজা পড়বে পেছন থেকে, আমরা না হয় পড়াইলাম। তো আপনি একটু সাহায্য করেন, আপনি আমাদের সাথে থাকেন, দাফন কাফনে সাহায্য করেন, জানাজার সময় সাথে থাকেন। তো ওনার আব্বু কিন্তু হা না কোনো উত্তর দেয় নাই, তাদের কোনো কথার উত্তর দেয় না। উত্তর না দিয়ে তিনি আরো জোরে হাঁটতে থাকে তার বাড়ির দিকে। কারণ হলো রাখিয়া আক্তার আপুর আব্বু বুঝতে পেরেছিলেন যে এই যে যাদেরকে তিনি দেখছেন এরা মোটেও স্বাভাবিক কোনো মানুষ নন। গ্রামে আর যাই হোক রাত 10টা 10:15টার সময় একটা লাশকে নিয়ে 4 জন লোক বসে থাকবে বাজারে, কোনো মানুষ পাওয়া যাবে না, এটা অসম্ভব একটি ব্যাপার। উনি কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে মাথা ঠান্ডা রেখেছিলেন, যেটা আসলে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু পুলিশের চাকরি করতেন, খুব দৃঢ়চেতা মানুষ ছিলেন,
যার কারণে হয়তো বা আল্লাহর রহমতে তিনি এই কঠিন পরিস্থিতিতে চিন্তা করার যেই একটা ক্ষমতা আল্লাহ তাআলা ওই অবস্থাতেও তাকে সেটা দিয়ে রেখেছিলেন। তো উনি যখন বুঝতে পারেন যে এই বিষয়টি স্বাভাবিক না, তখনই কিন্তু সোজা হাঁটতে থাকেন, কোনো কথা বলেন না তাদের সাথে। কিছুটা পথ যখন এগিয়েছেন, মানে সামান্য একটি পথ এগিয়েছেন, তখন পেছন থেকে তিনি একটি ভয়ঙ্কর কর্কশ এবং ভারী মোটা একটি কণ্ঠ তিনি শুনতে পান। তখন ওই পেছন থেকে ওই কণ্ঠটি বলে ওঠে, কিরে, লাশের জানাজা পড়াবি না? লাশ দাফন করবি না? দেখবি না যেটা কার লাশ? আয় দেখে যা, এটা কার লাশ। এটা তোর লাশ, তোর জানাজা পড়াবো আজ আমরা, তোকে দাফন করব। সাহস থাকলে আয়, হাতের আগুনটা ফেলে দে। এই বলে ভয়ঙ্কর একটি হাসি, এবং পেছন থেকে এই শব্দ কিন্তু শুনছেন তিনি। তখন ওনার আব্বু ভীষণ ভয় পায়, মানে এতদিন যেই মানে ভয় পাননি, এত সাহস উনি পুষে রেখেছিলেন, এখন কিন্তু তা সব মিলিয়ে যায়, খুবই ভয় পান তিনি। কিন্তু এরপরও তিনি চিন্তা করেন যে আমি যদি এখন দৌড় দেই তাহলে এরাও তো আমার পেছনে পেছনে দৌড় দেবে, আর দৌড় দিলে অনেক সময় দেখা যায় যে এই সিগারেটটি হাত থেকে পড়ে যেতে পারে, বা দৌড়ানোর সময় যে বাতাস লাগবে গায়ে, তখন ওই দৌড়ানোর বাতাসের কারণে হাতের সিগারেটটি দ্রুত পুড়ে যাবে। বিভিন্ন কারণে তিনি শক্ত করে হাতের সিগারেটটি ধরে রাখেন এবং সমস্ত শক্তি দিয়ে, শরীর সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে হাঁটতে থাকেন, যে সিগারেটটি হাত থেকে ফেলা যাবে না। আর এমনিতে মনে মনে যে দোয়া দুরুদা আছে সেগুলো তো পড়ছেনই। তো তিনি তো খুব জোরে জোরে হাঁটছেন, আর পেছন পেছন কিন্তু ওই 4 জন মানুষ রূপী ওই জিনদের হাঁটার শব্দ শুনছেন। যদিও বা কিন্তু জিনদের হাঁটার কথা নয়, তারা শূন্যে ভেসে যায়, কিন্তু তাদের হাঁটার শব্দ শুনছেন। যাই হোক, এভাবে করে এই রাকি আক্তার আপুদের যে গ্রামের বাড়ি, এই বাড়ির কাছে একটি পারিবারিক কবরস্থান রয়েছে। এই কবরস্থান পর্যন্ত তিনি চলে আসেন, রাকি আক্তার আপুর আব্বু। এবং তখন মনে তিনি সাহস ফিরে পেয়েছিলেন। তখন তিনি চিন্তা করেন যে কবরস্থান তো পবিত্র জায়গা, এখন তিনি একদম সেফ। এখান থেকে ওনার যে গন্তব্য, পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের পথও নয়, মানে আরো কম, সর্বোচ্চ 5 মিনিট লাগবে হেঁটে যেতে, স্বাভাবিক গতিতে যদি হাঁটে, আর জোরে গেলে হয়তো 2 থেকে 3 মিনিট। তো কবরস্থান রাস্তার যেই পাশে রয়েছে তার অন্য পাশে সুপারি এবং নারকেল গাছের বাগান রয়েছে। তো রাকি আক্তার আপার আব্বু যখন কবরস্থানের সামনে চলে আসেন, তখন স্বাভাবিকভাবে কিন্তু উনি কবরস্থান দেখলেই মুর্দাদের উদ্দেশ্যে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তো স্বাভাবিকভাবেই তিনি ওনার স্বভাবসুলভ যেই আচরণটা তিনি করতেন সেটি করেন। ওই কবরস্থানের গেটের সামনে এসে উনি উচ্চ স্বরে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আর ঠিক তখনই কবরস্থানের ভেতর থেকে একটি ভারী কণ্ঠে একটি শব্দ শুনতে পান। যখনই তিনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলেছেন, তখন কবরস্থানের ভেতর থেকে কে যেন বলে ওঠে, কবুল। কবুল শব্দটা তিনি যখনই শুনেছেন, এমন ভয় পেয়েছেন যে এতটা পথ উনি দৌড় দেননি কোথাও। এবার তিনি ওনার শরীরের সর্বশক্তি দিয়ে ওনার বাড়ির দিকে এক দৌড় দিয়েছেন, একদম বাড়ির দরজায় গিয়ে উপর হয়ে পড়ে গিয়েছেন। এরকম ধপাস করে শব্দ পেয়ে তো রাকি আক্তার আপার আম্মু তিনি ঘর থেকে বেরিয়ে আসেন, এসে দেখেন তিনি দরজার সামনে পড়ে আছেন। তখন দ্রুত তাকে ঘরে ঢোকান এবং কি হয়েছে জিজ্ঞেস করেন। তিনি সব ঘটনা খুলে বলেন। এই বিষয়টি বলার পর
তার ওয়াইফ মানে রাখি আক্তার আপার আম্মু তিনি তার হাজবেন্ডকে খুব বকাবকি করেন যে তুমি একা একা কেন গেলা। তার আগে একটি মহড়া জাতীয় মানে বিষয়ের আয়োজন করা হয়, কারণ হলো সমাপনী দিনে যশোর জেলা প্রশাসক মহোদয়, তারপর যশোর এয়ারবেজের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মানে এয়ারফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বেসামরিক বেশ কিছু কর্তা ব্যক্তিগণ সেখানে উপস্থিত থাকবেন। এই জন্য মোটামুটি একটা কালচারাল প্রোগ্রাম, তাদেরকে গার্ড অফ অনার প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের প্রস্তুতি চলছিল। মানে তাদের এই ক্যাম্পেইনটাও শেষ দিকে চলে আসছিল। সাধারণত 1 দিন 3 দিন 7 দিন এরকম সময় নিয়ে ক্যাম্পেইনগুলো হয় আর কি। তো যাই হোক, তো ঘটনা যেদিন ঘটে সেদিন ছিল 12 অক্টোবর 2012 সাল, সময় দুপুর 1টার আশেপাশের সময়। ওই সময়ে আসিফ আলী ভাই তিনি মোটামুটি ক্যাম্পেইনের একটা পার্ট শেষ করে দুপুরবেলা গোসল করার জন্য উনি ওনার রুমে ফিরে আসেন। তো উনি চিন্তা করেন যে আমাদের ক্যাম্পেইন তো প্রায় শেষ হয়ে এসেছে, তো এইখানে যে একটা পুকুর রয়েছে এই পুকুর আজকে গোসল করে আসি, যেহেতু এমনি একটু ভিড় লেগে যায় আর আমাদের নিজেদের যে ওয়াশরুমটা রয়েছে গোসলখানা রয়েছে এটাও আমাদের জুনিয়রদের ইউজ করতে দিয়েছি, কারণ যেহেতু সময় বেশি লাগে ভিড় হয়ে যায়, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আবার রিপোর্টিংয়ের ব্যাপার স্যাপার থাকে আর কি। এই জন্য উনি চিন্তা করেছেন যে যাই আমি পুকুরে গোসল করে আসি, এবং পুকুরে গোসল করার আগে উনি ওনার আন্ডারে থাকা অন্যান্য ক্যাডেটদেরকেও বলেন যে তোমরা কেউ গোসল করতে যাবা নাকি পুকুরে। তখন তারা বলে যে হ্যাঁ যাব। এখন আসিফ আলী ভাই দেখে যে ওরা রেডি হতে হতে আরো বেশ কিছু সময় লেগে যাবে, তো উনি বলেন যে ঠিক আছে তোমরা আসো আমি গেলাম। তো ওরা ঠিক আছে আপনি যান আমরা আসছি। তো আসিফ আলী ভাই পুকুরে যান। তো পুকুরটা এমন ছিল চারিদিকে শান বাঁধানো ঘাট ছিল এবং পুকুরের অনতি দূরে একটি মসজিদ ছিল। মসজিদে আগত মুসল্লিরা অজু করার জন্য এই পুকুরের পানি ব্যবহার করতেন, মানে ওই পুকুর ঘাটে বসে অজু করতেন। তখন সদ্য জোহরের আজান দিয়েছে। তো আসিফ আলী ভাই পুকুরে সাঁতার দেওয়ার জন্য একটি 3/4 প্যান্ট পরেছিলেন, একটি স্যান্ডো গেঞ্জি পরেছিলেন। তো উনি দেখলেন যে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, মানে পুকুর ঘাটে কেউ নেই। আর ওই সময়ে সদ্য জোহরের আজান দিয়েছে, তো এখনো মুসল্লিরা সেভাবে আসেনি অজু করার জন্য। সাধারণত 1:30টার দিকে জামাত হয়, তার আগ দিয়ে কিছু মানুষ অজু করার জন্য আসে। তো উনি তো খুব ভালো সাঁতার কাটতে জানতেন। তো উনি চিন্তা করেন যে ঠিক আছে পুকুরের একটা প্রদক্ষিণ করে আসি পুকুরকে সাঁতার কেটে। তো উনি পুকুরের পূর্ব সাইডে যে ঘাট রয়েছে এই ঘাট থেকে সাঁতার কাটার উদ্দেশ্যে পানির মধ্যে ঝাঁপ দেন। ঝাঁপ দিয়ে তিনি সাঁতার কাটছেন। তো উনি দেখেন পুকুরের মাঝে মাঝে একটি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। তো ওনার আবার একটা শখ ছিল, সেটা এখনো আছে, সেটি হচ্ছে যেমন গোলাপ ফুল, তারপরে গাঁদা ফুল, এরকম কিছু ফুল যদি উনি পান সেটা তিনি কি করেন বইয়ের মাঝখানে রেখে দেন চাপ দিয়ে। দেখা যায় ওই ফুলটা শুকিয়ে একটা টিস্যুর মতো যখন হয়ে যায় সেটা দেখতে ওনার খুব ভালো লাগে। এই জন্য বইয়ের মধ্যে বা কবিতার বই বা গল্পের বইয়ের মধ্যে উনি এই ফুলগুলো রেখে দেন। উনি চিন্তা করলেন যে এই পদ্ম ফুলটা আমি ছিঁড়ে নিয়ে আসি, এটা বইয়ের মধ্যে রেখে দেব। ওই চিন্তা করে উনি ওই পদ্ম ফুল আনার জন্য সাঁতার কাটতে থাকেন। তো উনি যখন মোটামুটি ওই পদ্ম ফুলের কাছাকাছি চলে যান তখন হঠাৎ করে উনি পেছন থেকে ধপাস ধপাস শব্দ শুনতে পান। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, একটু আগেও তো কোনো শব্দ পাইনি, হঠাৎ করে পেছন দিকে শব্দ। তো উনি সাঁতার কাটতে কাটতেই পেছন দিকে তাকান। তো পেছন দিকে তাকিয়ে দেখেন যে 30 থেকে 35 বছর বয়সী একজন মহিলা, উনি পুকুর ঘাটে বসে কাপড় কাচ্ছেন। ওনার পাশে একটি বড় লাল বালতি রাখা, উনি সাদা কাপড় পরা। দূর থেকেই ওনার চেহারা বোঝা যাচ্ছিল, গোলগাল মুখ, সুন্দর চেহারা, ফর্সা। তখন আসিফ আলী ভাই চিন্তা করেন যে এখন আশেপাশে তো কেউ নেই, একা একজন মহিলা, একটু আগেও কাউকে দেখলাম না, তো উনি এখানে এসে কাপড় কাচ্ছেন, আবার
উনি পুরুষ মানুষ, তারপর সাঁতার কাটতে নেমেছেন, 3/4 প্যান্ট পরা, ভেজা শরীর। এটা আশেপাশের মানুষ দেখলে কি বলবে? তাকেই বা কি বলবে? কারণ ওনারা তো এখানে ক্যাম্পেইনে এসেছেন, ওনারা লোকাল কেউ না। এই মহিলা হয়তো বা লোকাল। এখন যদি ওই মহিলাও মাইন্ড করে বা আশেপাশের লোকজন দেখলেও তারা কিছু মনে করে, নেতিবাচক কিছু ভাবে, এই জন্য উনি ওখানেই ওনার সাঁতার কাটা স্টপ করে দিয়ে পেছন দিকে ঘুরে আসতে থাকেন যে আর দেরি করবেন না, দ্রুত উনি উঠে চলে যাবেন, যেহেতু একজন ভদ্রমহিলা আসছেন এখানে। তো উনি ফিরে আসছিলেন। ফিরে আসতে আসতে উনি চিন্তা করছেন যে এখানে তো চারদিকে, যেহেতু বিএনসিসির ক্যাম্পেইন হচ্ছে, চারদিকে বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বসিয়েছে। এটা নিয়ম অনুযায়ী করে আর কি বিএনসিসির বিভিন্ন ক্যাম্পেইনের সময়। তো আউটসাইডার মানে যদি কেউ আসে তাহলে তো অবশ্যই তারা জিজ্ঞাসাবাদ করবে। আর বিগত কয়েকদিনে এখানে কোনো ধরনের কোনো আউটসাইডার আসেনি, কারণ এটা ওই সময়ের জন্য এটাকে একটা সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। আর কোনো মহিলা মানুষ আসার তো প্রশ্নই আসে না, শুধু মসজিদে নামাজ পড়ার জন্য আগত মুসল্লিরা আসে। তো এখানেও তো মহিলা মানুষ আসার সুযোগ নেই। তো আশেপাশে এরকম সুযোগ যেহেতু নেই, তাহলে উনি কোথা থেকে আসলো, এই বিষয়টি উনি সাঁতার কাটতে কাটতে ভাবছিলেন। তো যাই হোক, উনি একটু আগেও যাকে দেখছিলেন, হঠাৎ করে উনি তাকিয়ে দেখেন যে পুকুর ঘাটে কেউ নেই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এক বালতি কাপড় নিয়ে মাত্রই বসলো, আমি দেখলাম মাত্র, এত তাড়াতাড়ি উনি কোথায় গেল? এত তাড়াতাড়িতে উঠে কোথাও চলে যাওয়ার কথা নয়। আর উনি কিন্তু পুকুরের মধ্য থেকেই মানে সাঁতার কাটতে কাটতে আশেপাশে তাকিয়ে দেখছিলেন, এবং পুকুর ঘাটটা কিন্তু খুব বেশি উঁচু ছিল না, মোটামুটি পানি বেশি ছিল, খুব বেশি উঁচু ছিল না। মানে ওই পুকুরের মাঝখানে থেকেও কিন্তু আশেপাশের অনেক দূর পর্যন্ত দেখা যায়। উনি ওখানে থেকেই চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পান না। যে মহিলা কোথায় গেল, এত তাড়াতাড়ি কোথায় গেল? হ্যাঁ, যেতে পারে যদি গাছে উঠে গাছের উপরে বসে থাকে, কিন্তু একজন মহিলা মানুষ শাড়ি পরা, সে নিশ্চয়ই গাছে উঠতে পারবে না। তাহলে ওই মহিলা কোথায় গেল, উনি এই চিন্তা করছে। যাই হোক, তিনি চলে যেতেই পারেন। এখন হঠাৎ করে আসিফ ভাই উনি নিজেকে ঠিক যেই জায়গা থেকে, মানে পুকুরের মিডিল থেকে সাঁতার কাটা শুরু করেছিলেন, উনি ঠিক সেই জায়গাতেই নিজেকে আবিষ্কার করেন। কি ব্যাপার, আমি তাহলে এতক্ষণ যে সাঁতার কাটলাম ওই পদ্ম ফুলের ওখান থেকে, তো আমি তো একই জায়গায় আছি, ঘটনা কি? এতক্ষণে তো আমার ওই সিঁড়ির কাছে চলে আসার কথা, কিন্তু আমি তো আগের জায়গাতেই আছি। তো উনি চিন্তা করেন হতে পারে, ভুল হতেই পারে। উনি আবার সিঁড়ির দিকে যাওয়ার জন্য সাঁতার কাটতে শুরু করেন। ভয়ানক একটি ব্যাপার উনি ফিল করেন, সেটি হচ্ছে উনি ওনার সর্বশক্তি দিয়ে সাঁতার কাটছেন, কিন্তু মনে হচ্ছে উনি যেই জায়গাতে আছেন সেখান থেকে এক চুল পরিমাণ তিনি আগাতেও পারছেন না, পেছাতেও পারছেন না। পুকুরটি কিন্তু বেশ গভীর। এদিকে উনি ভালো সাঁতার জানলেও সর্বশক্তি দিয়ে সাঁতার কাটার চেষ্টা করতে থাকায় ওনার শরীরের শক্তি আস্তে আস্তে কমে আসছিল। উনি ভাবছিলেন যে হায়, এখন আমার কি হবে? যদি কোনো মানুষ আমাকে না দেখে তাহলে কিভাবে আমি এখান থেকে বেঁচে ফিরবো? এক আল্লাহ তাআলা ছাড়া আমাকে কেউ এখান থেকে আর বাঁচাতে পারবে না, কারণ ওনার শরীরের শক্তি কমে আসছিল। উনি মনে মনে ভাবছিলেন যে আমার বাবা মা সবসময় বলতো যে তুমি একা কখনো পুকুর ঘাটে যাবা না, সাঁতার কাটবা না, কারণ উনি ওনার পিতামাতার একমাত্র সন্তান। আর কথিত আছে যে পিতামাতার একমাত্র সন্তান যারা, তারা নদী, পুকুর, খাল, বিল, সমুদ্র এগুলোতে সাধারণত নামতে হয় না, এবং নামলেও সাথে লোক নিয়ে নামতে হয়। তো উনি ভাবছিলেন যে ওনার মা বাবা সবসময় এই যে বিভিন্ন ক্যাম্পেইন, বিএনসিসির বিভিন্ন কর্মকাণ্ড, তারপরে বাহিরে ঘুরতে যাওয়া, এগুলো বলতেন যে এগুলোর প্রয়োজন নেই। এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তার মা বাবা কখনোই তাকে ক্ষমা করবেন না, উনি এটা ভাবছিলেন। আর এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশনে উনি কি দোয়া পড়বেন, কি করবেন, এগুলো আসলে তার মাথায় আসছিল না। যে কি করবেন উনি ঠিক মানে বুঝতেই পারছিলেন না। তো যাই হোক, উনি তারপরেও প্রাণপণে সাঁতার কাটার চেষ্টা করছিলেন।
এদিকে ওনার শরীরের শক্তি কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এর মধ্যে হঠাৎ একটি আশার আলো তিনি দেখতে পান। উনি দেখতে পান যে দূর থেকে কালো একটা বলের মতো লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে। মনে হচ্ছে কেউ একটা বল ছুঁড়ে মেরেছে তার দিকে এবং সেটি লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে। জাস্ট খালি গোল একটা বলের মতো, সাথে অন্য কিছু নেই। তো উনি খুব খুশি হন যে এটা ধরে উনি ভেসে থাকতে পারবেন এবং এটা ধরে উনি মানে পা দিয়ে সাঁতার কেটে কেটে তীরে ফিরতে পারবেন। উনি দেখতে পান যে ওই বলের মতো কালো জিনিসটি লাফিয়ে লাফিয়ে তার মাথা থেকে, মানে তার শরীর থেকে 3 থেকে 4 হাত দূরে এসে থেমে গেল এবং তিনি দেখলেন যে এই গোল যে জিনিসটি, এটি আসলে বল নয়, এটি একটি কোনো প্রাণীর মাথা এবং এই মাথার উপর দুটো গোল গোল চোখ রয়েছে, কিন্তু মনে হচ্ছে যে এই মুখগুলো স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক। চোখ দিয়ে এই আসিফ আলী ভাইয়ের দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে, মানে চোখের পলক ফেলছে। মনে হচ্ছে আসিফ আলী ভাইকে খুব গভীরভাবে সে দেখছে। আসিফ আলী ভাই এই বলরূপী এই মাথাটাকে তিনি দেখে বুঝতে পারলেন এটি আসলে একটি উদবিড়াল বা ভোদরের মাথা। কিন্তু এটা যদি ভোদরই হয় তাহলে তার সাথে থাকা বডি একটু আগে দেখছিলেন না কেন, শুধু গোল আকারের মাথাটি দেখছেন কেন? শুধু উনি প্রচন্ড ভয় পান এটি দেখে। উনি প্রচন্ড জোরে চিৎকার করতে থাকেন, বাঁচাও বাঁচাও বলে। এদিকে ওনার যেই ক্যাডেট সহযোগী যারা, তারা কিন্তু তখনও পুকুরে এসে পৌঁছেনি, মানে তারা আসছে কিন্তু তখন এসে পৌঁছেনি। এই যে এতগুলো ঘটনার কথা বললাম, এটি কিন্তু মাত্র মানে 5-6 মিনিটের ঘটনা, মানে 5-6 মিনিটের মধ্যে কিন্তু এতগুলো বিষয় ঘটেছে আর কি, মানে উনি পুকুরে ঝাঁপ দেওয়ার পরে। তো হঠাৎ করে আসিফ আলী ভাই দেখেন যে হঠাৎ ওই মাথাটি পানির নিচে ডুব দিল এবং গায়েব হয়ে গেল, আর নেই। এরপরে উনি দেখেন যে দুটো বাচ্চা ছেলে, হয়তো বা 5-6 বছর বয়স, তারা দুটো সাইকেল চালিয়ে, ছোট ছোট দুটো সাইকেল চালিয়ে ওই পুকুরের পাশ দিয়ে আসছে। তখন তিনি ওই দূর থেকে সাঁতার মানে কাটার চেষ্টা করছেন এবং ওই দুটো বাচ্চাকে ডাকছেন যে এই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু ওই দুটো বাচ্চা ওই পুকুরের দিকে তাকিয়ে হাসছে। এই কারণে তারা হয়তো ভাবছে যে এত বড় একজন মানুষ পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মনে হয় মজা করছে, প্রথমে এটা ভেবেছে। কিন্তু আসিফ আলী ভাই কিন্তু তাদের মুভমেন্ট দেখে বুঝতে পেরেছে তারা আসলে ঘটনার ভয়াবহতা অনুধাবন করতে পারেনি। তখন আসিফ আলী ভাই চিৎকার করে বলে ওঠেন যে আমি ডুবে যাচ্ছি, দ্রুত কাউকে খবর দাও। তখন এই দুটো বাচ্চা একে অন্যের দিকে তাকাতাকি করে এবং দ্রুত সাইকেল চালিয়ে চলে যায়। এর মধ্যে মানে অল্প সময়ের মধ্যে ওখানে কয়েকজন লোক চলে আসে। এর মধ্যে একজন একটু সুটেড বুটেড ছিল, তিনি প্রথমে এসেছেন আর কি। তো তিনি প্রথমে যখন আসেন, মানে ওই দুটো বাচ্চা হয়তোবা ওই কাছাকাছি ওনাকে পেয়েছে, ওনাকে বলেছে, এই জন্য তিনি সেখানে চলে এসেছেন। তিনি সেখানে এসে বলছেন যে আপনি এই মাছ পুকুরে কি করেন, সাঁতার কাটছেন তো তো তীরে আসেন। তখন আসিফ আলী ভাই বলছে আমি তীরে আসতে পারছি না, আমার শরীরের সমস্ত শক্তি শেষ, আমাকে দ্রুত বাঁচান, আমি ডুবে যাচ্ছি। মনে হচ্ছে পুকুরের নিচ থেকে কিছু লতা পাতা আমার পায়ের সাথে পেঁচিয়ে যাচ্ছে। বলে কি বলেন, পুকুরের নিচে তো লতা পাতা এত মানে নিচে তো লতা পাতা নেই, আমরাও তো জানি এই পুকুর সম্পর্কে। তখন আসিফ আলী ভাই বলছে যে ভাই কথা পরে বলেন, আগে আমাকে বাঁচান। তখন আসলে উনি তো খুব সুটেড বুটেড হয়েছিলেন, উনি জামা কাপড় খুলে আসলে পানিতে নামতে চাচ্ছিলেন না, এজন্য তিনি আবার উপরে উঠে যান এবং উনি দূর থেকে আরো কয়েকজনকে ডাকেন। এর মধ্যে যশোর যে MM কলেজ, মাইকেল মধুসূদন কলেজ, তো এই কলেজে অধ্যয়নরত এক ভাই, তার নাম হলো মোহাম্মদ আলী। তো উনি সেখানে চলে আসেন এবং তিনি সেখানে চলে আসার পর তখন তিনি বলেন যে ভাই আপনি হাত বাড়িয়ে দেন। তো ওদিকে
আসিফ আলী ভাই উনি কিন্তু এর মধ্যে সাঁতার কাটতে কাটতে একটু একটু করে ওনার কাছে মনে হচ্ছিল উনি প্রায় কাছাকাছি চলে এসেছেন, মানে ওই সিঁড়ির কাছাকাছি চলে এসেছেন। তখন মোহাম্মদ আলী ভাই যখন বলেন যে ভাই আপনি হাত বাড়িয়ে দেন, আপনাকে টেনে তুলছি, তখন ওই আসিফ আলী ভাই হাত বাড়িয়ে দেন। তখন মোহাম্মদ আলী ভাই হাত ধরে টেনে ওনাকে সিঁড়ির উপরে তোলে। ওনাকে যখন সিঁড়ির উপর তোলে তখন ওই যশোর MM কলেজের আরো দুজন স্টুডেন্ট যারা এই ক্যাম্পেইনে এসেছিল, তখন তারা আসিফ আলী ভাইকে বলে যে আপনি এই পুকুরে নামছেন কেন? এই পুকুরে গোসল করা নিষেধ, আমরা কেউ নামি না, এই পুকুরের সমস্যা আছে, এই পুকুরে যেহেতু গোসল করা নিষেধ, আপনি নেমেছেন, একটা সমস্যায় পড়েছেন, এখন এই বিষয়টা কাউকে বলা যাবে না, আপনি আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনি যেখানে থাকেন সেখানে উঠে যান, যেহেতু এখানে নামা নিষেধ, বিষয়টি বললে কর্তৃপক্ষের কাছে জানলে বিষয়টা নিয়ে ঝামেলা হতে পারে, বিষয়টা এখানেই চেপে যান, পরবর্তীতে আপনার ট্রিটমেন্টের বিষয়টা আমরা আলোচনা করে ঠিক করছি, কিন্তু আপনি এই বিষয়টা আর কাউকে বলবেন না। উনি এত সময় ধরে সাঁতার কাটার চেষ্টা করার কারণে শরীর খুবই দুর্বল হয়ে গিয়েছিল। তখন এর মধ্যে আর কি ওই যে মোহাম্মদ আলী ভাই বলছেন যে ভাই আপনি মাছপুকুর থেকে, আপনি তো সাঁতার জানতেন, তা মাছপুকুর থেকে এই সিঁড়ি পর্যন্ত আসতে পারছিলেন না কেন? তখন আসিফ আলী ভাই বলছে যে আসতে তো পারলাম, তো এই যে আমি সিঁড়ির কাছে চলে আসলাম, আপনি আমাকে হাত ধরে টেনে তুললেন। বলছে কি বলেন আপনি, এখানে তো আরো সবাই উপস্থিত ছিল, আমি তো আপনাকে মাছপুকুর থেকে হাত ধরে টেনে তুললাম। আসিফ আলী ভাই এই কথা শুনে খুবই অবাক হন, এটা কিভাবে সম্ভব? আমি সাঁতার কেটে এই তীরের কাছে চলে এসেছি, আর উনি নাকি আমাকে মাছপুকুর থেকে টেনে তুলেছে। বিষয়টা ওনার কাছে খুবই অদ্ভুত লাগে এবং উনি বুঝতে পারেন বিষয়টি মোটেও স্বাভাবিক নয়, এটি একটি প্যারানর্মাল ঘটনা। কারণ ওনার কাছে যেটা মনে হয়েছে সেটা হয়তোবা ওনার একার কাছে মনে হয়েছে, কিন্তু মোহাম্মদ আলী ভাই যিনি বলছেন সেখানে তো আশেপাশে তো আরও লোক ছিল, তারাও কিন্তু একই কথা বলেছেন যে পুকুরের মাঝখান থেকে মোহাম্মদ আলী ভাই গিয়ে তাকে হাত ধরে নিয়ে এসেছেন। তার মানে হচ্ছে আসিফ আলী ভাই পুকুরের মাঝখানে কোনো একটা মায়াজালে আটকে গিয়েছিলেন, যেটা কোনোভাবেই উনি পার করে আসতে পারছিলেন না। অন্য মানুষ এসে যাওয়ার কারণে এই মায়াজালটি নষ্ট হয়ে যায় এবং তাকে ওইখান থেকে তারা আল্লাহর অশেষ রহমতে উদ্ধার করে। আসিফ আলী ভাই যখন ওনার রুমে চলে যান, রুমে চলে যাওয়ার পর ওনার শরীর খুবই দুর্বল হয়ে পড়ে এবং এতটা অসুস্থ হয়ে পড়েন যে ওনার রেগুলার যে প্যারেড, পিটি, ক্যাম্পেইনের অন্যান্য যে কাজগুলো সেগুলো উনি করতে পারছিলেন না। ক্যাম্পেইন প্রায় শেষ দিকে চলে আসছিল, উনি 2 দিন এতটা অসুস্থ ছিলেন যে 2 দিন যে কিভাবে গেছে উনি নিজেও বলতে পারেন না। যখন মোটামুটি ক্যাম্পেইনের শেষ দিনের আগের দিন, ওই সময়ে ওইখানে শেষ দিন একটা ইভেন্ট থাকবে। বিষয়টা এরকম যে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন, কৃষক, কামার, কুমোর, তো ওনারা যেই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেন আর কি, যেই ধরনের পোশাক পরেন, এই ধরনের পোশাক এবং ইনস্ট্রুমেন্টগুলো বাজার থেকে কিনে আনতে হবে এবং বিভিন্ন জন এই ইনস্ট্রুমেন্টগুলো প্রদর্শন করবেন এবং এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে তুলে ধরবেন, তাদের শ্রেণী পেশা সম্পর্কে এই প্রোগ্রামের সাংস্কৃতিক যে অংশটা আছে সেখানে তুলে ধরবেন। তো আসিফ আলী ভাই 2 দিন পরে একটু শরীরটা স্বাভাবিক অনুভব করেন, যেহেতু তিনি অসুস্থ ছিলেন, যার কারণে তাকে কোনো ক্যাম্পেইনের অন্যান্য প্যারেড পিরিয়ড ডাকা হয়নি। তো উনি বাজারে যান, বাজারে গিয়ে ওনার মাথার ভিতর শুধু একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে এই পুকুরের মধ্যে উদবিড়াল বা ভোদর কোথা থেকে আসলো। উনি চিন্তা করেছেন আশেপাশের কোনো মানুষ হয়তো বা ভোদর পালে বা কোনোভাবে এখানে ভোদর চলে আসতে পারে, একটু খোঁজ খবর নেই। উনি বাজারে গিয়ে বিভিন্ন মানুষের কাছে প্রশ্ন করেছেন যে আচ্ছা এখানে কেউ কি ভোদর পালে? সকলে এক বাক্যে বলে দেন না, এখানে কোনো ভোদর পালে না এবং এখানে কেউ কখনো ভোদর দেখেও না। শুধু সাতক্ষীরা যেই উপকূলীয় অঞ্চল সেখানে কিছু মানুষ বিচিত্র পদ্ধতিতে মাছ সংগ্রহ করেন এবং তারা কিছু ভোদর পালেন। এই ভোদরগুলো বাঁধা থাকে, ওরা নৌকা থেকে ভোদরগুলোকে পানির মধ্যে নামিয়ে দেন, ভোদরগুলো মাছ ধরে এনে নৌকায় রাখে। এইভাবে কিছু মানুষ ভোদর পালে, কিন্তু লোকালি কেউ কোনো ভোদর পালে না এবং আশেপাশের কোনো এলাকায় কেউ কখনো ভোদর দেখেও না। আর ভোদর মূলত পানিতে থাকে। সুতরাং
এখানে কেউ কখনো ভোঁদর দেখেনি। আর আশেপাশের জলাশয়গুলো রয়েছে, সেখানে কোনো ভোঁদর নেই, ভোঁদরের অস্তিত্ব নেই। থাকলেও সেটা সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে আছে, যশোরে নেই। তো উনি যখন অনেক খোঁজাখুঁজি করার পরেও এই বিষয়ে কোনো তথ্য পেলেন না, তখন তিনি নিশ্চিত হলেন ওটা আসলে ভোঁদর রূপী পানির কোনো জিন ছিল, যেটি ওনার একদম সামনে চলে এসেছিল এবং এটাকে উনি একদম সামনাসামনি প্রত্যক্ষ করেছিলেন। তো যাই হোক, আসিফ আলী ভাই উনি পুকুরের মধ্যে আটকে পড়েছিলেন এবং ভয়ানক একটা বিপদ থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন। তো প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে দুপুরবেলা, ভর দুপুরে, তারপর একদম ভোরবেলা, আবার সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে কোনোভাবেই পুকুরে নেমে পারতপক্ষে গোসল করা যাবে না। যদি করতেই হয় তাহলে অবশ্যই কাউকে সাথে নিয়ে যেতে হবে। আরো একটি বিষয়, অপরিচিত কোনো স্থানে হঠাৎ করে পানিতে নামা যাবে না। আপনার যত শখই থাকুক পানিতে গোসল করার, বা পুকুরে গোসল করার, বা নদীতে গোসল করার, বা সমুদ্রেই গোসল করার, যেখানে সচরাচর মানুষ নামে না সেই জায়গাগুলোতে কখনোই পানিতে গোসল করার জন্য নামা যাবে না। কারণ সেখানে কি সমস্যা আছে আমরা কেউ জানি না। ভয়ানক সমস্যা ছাড়াও বিভিন্ন ধরনের সায়েন্টিফিক প্রবলেমও আমরা ফেস করতে পারি, যেগুলো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেয়া যায়। কারণ অনেক জায়গায় পানির নিচে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে, এই উদ্ভিদগুলো পানির ভেতরে থাকা সকল অক্সিজেনকে শুষে নেয়। যদি কোনো মানুষ ওই জায়গায় গোসল করার জন্য নামে, তখন ওই উদ্ভিদগুলোর প্রভাবে মানুষের শরীরে থাকা, মানে রক্তের সাথে মিশে থাকা অক্সিজেনগুলো শোষিত হয়ে যেতে। মিজান কাকার সেই কাকা, উনি প্রথমত একজন কবিরাজ ছিলেন, আবার দারুণ বাঁশি বাজাতেন। ওনার বাঁশি বাজানোর সুখ্যাতি বেশ ছিল বলতে হয়। উনি পরিবার সহই ওই রামগড় উপজেলাতে থাকতেন। তো মিজান কাকা উনি বেড়াতে গিয়েছিলেন ওনার কাকার বাড়ি রামগড়ে 1995 সালের দিকে। তো রাতে খাবার খাওয়ার পর মিজান কাকা তার কাকার সাথে গল্প গুজব করতে বসেন। তো গল্প করতে করতে মিজান কাকার মনে হয় যে তার কাকা তো অনেক ভালো বাঁশি বাজান। তখন তিনি কাকাকে অনুরোধ করেন, কাকা একটু বাঁশি বাজাও, আমি শুনি। তখন ওই কাকা বলে যে আজকে তো আমার ভালো লাগছে না, আজকে খুব ক্লান্ত, আজকে বাঁশি বাজাবো না, তবে তোকে একটা ঘটনা বলি বাঁশি বাজানোর সংক্রান্ত, এটি শুনলে তোর খুব ভালো লাগবে। তখন ওই কবিরাজ কাকা একটি বিষয় বলেন, সেটি হচ্ছে প্রথমত কবিরাজ কাকা অনেক ভালো বাঁশি বাজাতে পারেন এবং এত সুন্দর বাঁশি বাজাতে পারেন যে ওনার বাঁশিতে এক ধরনের মায়াজালের মতো সৃষ্টি হতো। তো ওই কবিরাজ কাকার বাড়ি থেকে একটু দূরে একটা চায়ের দোকান ছিল, ওই দোকানদারের নাম ছিল কবির। এই কবিরকে নিয়েই আসল ঘটনার সূত্রপাত। কবিরের বাড়ি ছিল তার দোকান থেকে কিছুটা দূরে। তো কবির দুপুরে বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসতো, কখনো কখনো রাতের খাবার সাথে নিয়ে আসতো, তবে বেশিরভাগ রাতেই কবির তার নিজের দোকানেই ঘুমাতো। আর পাহাড়ি এলাকাতে এমনিতেই মানুষজন কম, এটা আপনারা তো মানে মোটামুটি সবাই জানেন। আর ওই সময় রামগড় উপজেলাতে এখনকার মতো এতটা মানুষজন ছিল না, আরো দূরে দূরে ঘরবাড়ি ছিল। আর এমনিতে পাহাড়ি এলাকা এমনিতেই সন্ধ্যা লাগলেই নিরিবিলি হয়ে যায়। তো কবির কিন্তু অনেক সাহসী ছিল। কবির প্রতি রাতেই ওই কবিরাজ কাকার বাঁশি বাজানো শুনতো, খুব মনোযোগ দিয়ে শুনতো। একদিন ওই কবিরাজ কাকাকে খুব করে ধরে বসে যে তাকে বাঁশি বাজানো শেখাতে হবে। এখন কবিরাজ কাকা উনি তো ব্যস্ত মানুষ, বাঁশি বাজানো শেখানো এটা তার জন্য বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং উনি আসলে চাচ্ছিলেনও না। কিন্তু
এই কবির এমনভাবে ওই কবিরাজ কাকাকে রিকোয়েস্ট করে এবং অনুরোধ করে এবং জেদ ধরে বসে থাকে, শেষ পর্যন্ত কবিরাজ কাকা রাজি হন তাকে বাঁশি বাজানো শেখানোর জন্য। এদিকে কবির বেশ একজন মেধাবী ছেলে ছিল এবং সে কুইক লার্নার্স বলতে হয়। খুব দ্রুত সময়ের মধ্যে সে কবিরাজ কাকার কাছ থেকে মোটামুটিভাবে ভালো, মানে মোটামুটি পর্যায়ের আর কি, যেটা বলা চলে, খুব উচ্চ পর্যায়ের না, তবে মোটামুটি পর্যায়ের বাঁশিবাদক হয়ে গেল আর কি। তো তখন থেকে কিন্তু ওই কবিরাজ কাকাকে ওস্তাদ বলে ডাকতো। বাঁশি বাজানোর অনেক বিষয় কবিরাজ কাকা তাকে শিখিয়ে দিয়েছিলেন। বাঁশি বাজিয়ে কোনো কোনো মানুষকে আবার ডাকা যায় নির্দিষ্ট সংকেত দিয়ে। তো কবিরাজ কাকা তাকে কিভাবে ডাকতে হবে বাঁশি বাজানোর মধ্যে, আবার এই বিষয়টি ওই কবিরাজ কাকা তার ওস্তাদের কাছ থেকে কিভাবে রপ্ত করেছিলেন, এটি কিন্তু ওই কবিরকে তিনি শিখিয়ে দিয়েছিলেন। এরকম অদ্ভুত বেশ কিছু বিষয়, মানে বাঁশি বাজানোর মধ্যে বেশ কিছু কলা কৌশল যেগুলো আসলে গুরু শিষ্যের মধ্যে থাকে, এমন বিষয়গুলো শিখিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, বাঁশি বাজানো এই কবিরের নেশায় পরিণত হয়ে যায়। একদিন রাতে কবির খাবার খেয়ে দোকানের বাইরে বসে মনের সুখে বাঁশি বাজানো শুরু করলো। চাঁদের আলো ছিল। তো রাত তখন প্রায় 11টা বাজে। বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ তার মনে হয় আশেপাশে চাঁদের আলো একটু বেশি মনে হচ্ছে এবং তার পাশে একটা জায়গা একটু বেশি আলোকিত মনে হচ্ছে কিছু সময়ের জন্য। তখন সে বাঁশি বাজানো বন্ধ করে দেয় এবং তখন দেখে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, কোনো আলো টালো তেমন নেই। কিন্তু সে যখন আবার বাঁশি বাজানো শুরু করে তখন দেখে ওই দোকানের আরো একটা অংশে মনে হচ্ছে একটু বেশি আলো, কিন্তু আলোটা চাঁদের আলোর মতো আর কি। তখন আবার যখন কবির বাঁশি বাজানো বন্ধ করে তখন আবার স্বাভাবিক হয়ে গেছে। তখন সে কিন্তু বুঝতে পারে বিষয়টা, যে আসলে এই আলোকিত হওয়ার কারণটা কি। ওর মনে একটু দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে এবার বাঁশি বাজানো বন্ধ না করে সে খুবই মায়াবী সুরে বাঁশি বাজানো শুরু করে এবং এই মায়াবী সুরে বাঁশি বাজানো যখন সে শুরু করে, এর অল্প সময়ের মধ্যে কবির দেখে যে 6টা মানুষের মতো, মানে 6টি মানুষ, কিন্তু সেটি মেয়ে মানুষের মতো দেখা যাচ্ছে। সাদা ড্রেস পরা, কিছুটা দূর থেকে দেখে মনে হচ্ছে তারা সকলেই অপরূপা সুন্দরী নারী। তাদের চেহারার আলোয় মনে হচ্ছে চারিদিকে আলোকিত হয়ে গিয়েছে। কবির কিন্তু বাঁশি বাজানো বন্ধ করে না। তো মূলত ওগুলো ছিল হচ্ছে পরী। এই 6 জন এসে কবিরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং কবির কিন্তু বাঁশি বাজানো থামাচ্ছে না, কবির বাঁশি বাজিয়েই যাচ্ছে। ওরা চারিদিকে কবিরকে ঘিরে ধরে নিজেদের মতো করে নাচতে থাকে। কিন্তু প্রিয় লিসেনার্স, আপনারা তো জানেন বাঁশি বাজানো কিন্তু একটানা সম্ভব নয়, সেটা গলা দিয়ে কিন্তু রক্ত চলে আসবে, ফুসফুসে কিন্তু শ্বাস প্রশ্বাসে, মানে ফুসফুস কিন্তু বাধাগ্রস্ত করবে শ্বাস প্রশ্বাসে। তো কবির খুব ক্লান্ত হয়ে পড়ে, সে আর বাঁশি বাজাতে পারছিল না। সে একটু বিশ্রাম নেওয়ার জন্য যখনই বাঁশি বাজানো বন্ধ করেছে তখনই এই 6টি পরী কবিরের উপর আক্রমণ করে বসে এবং বেধড়ক মারতে থাকে। কবির মার খেয়ে যখনই ওই পরীদের দিকে তাকিয়েছে তখন দেখে একটু আগে যে 6টি নারীর অপরূপ সৌন্দর্য চারদিকে আলোকিত হয়ে গিয়েছিল, এখন মনে হচ্ছে এদের ভয়ঙ্কর রূপে চারদিকে ভয়ানক আঁধার নেমে এসেছে। তাদের চেহারা এত ভয়ঙ্কর
যে কল্পনাই করা যায় না। আর কবিরকে ক্রমাগত তারা আঘাত করে যাচ্ছে। তখন কবির বুঝতে পারে যে আজকে তার জীবনের হয়তোবা শেষ সময়। সে আল্লাহকে ডাকছে আর ভাবে যে আজকে তো আর রক্ষা নেই, এখন কি করা যায়, আর বেশি সময় যদি অপেক্ষা করি তাহলে আমাকে এরা মেরেই ফেলবে। তখন কবির তার ওস্তাদের কাছে শেখা একটি গোপন বিদ্যা, সেটি হচ্ছে কিভাবে বাঁশির একটি নির্দিষ্ট সুর তুলে কাউকে ডাকা যায়। তখন তিনি তার ওস্তাদকে একটি সুরের মাধ্যমে ডাকতে থাকেন, কারণ এমনিতে তো মার খেয়ে বাঁশি যে কোন দিকে চলে গেছে এদিকে কিন্তু তার খেয়াল ছিল না, কিন্তু তারপরও সে বাঁশিটা খুঁজে পায় এবং মুখে নিয়ে হঠাৎ করে যখন বাজাতে থাকে তখন কিন্তু ওই পরীরা তাকে পেটানো বন্ধ করে দেয়। পরীরা কিন্তু বুঝতে পারেনি যে আসলে কবির বাঁশিতে কোন বিষয়টির জন্য সে সুর তুলেছে। ওই পরীরা আবারও তাদের মতো করে নাচতে থাকে এবং আবার তার আগের রূপে, মানে ওই সুন্দরী নারীর রূপে ফিরে আসে। এদিকে গভীর রাত, তার ওস্তাদ কিন্তু ঘুমাচ্ছিল, কিন্তু ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির বাঁশির শব্দে তার ওস্তাদের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে কবির নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, যার কারণে এত রাতে সে এই সুর তুলেছে। তার মানে হচ্ছে অবশ্যই তাকে যেতে হবে সেখানে। তখন ওস্তাদ খুব তাড়াতাড়ি করে তার যে বাঁশি ছিল সেই বাঁশি নিয়ে কবিরের দোকানের দিকে রওনা দেয়। ওস্তাদের কাছে টর্চ লাইট ছিল, তিনি টর্চ লাইট নিয়ে রওনা দেন। তো যখন কবিরের দোকানের কাছে গিয়েছে তখন ওস্তাদ দেখে যে কবিরের অবস্থা খুবই খারাপ। সে আর যদি অল্প সময় বাঁশি বাজায় সে গলা দিয়ে রক্ত উঠে মারাই যাবে। এমত অবস্থায় তার ওস্তাদ দূর থেকেই, মানে ওই কবিরাজ কাকা দূর থেকেই সে তার বাঁশি দিয়ে বাঁশি বাজানো শুরু করে। মুহূর্তের মধ্যে ওই পরীগুলো কবিরকে ছেড়ে ওই ওস্তাদকে ঘিরে ধরে এবং সেখানে নাচতে থাকে। ওস্তাদের বাঁশির সুর কিন্তু কবিরের বাঁশির সুরের থেকে অনেক সুন্দর এবং মায়াবী ছিল। পরীরা একদম মাতাল হয়ে গিয়েছিল, কিন্তু ওই কবিরাজ চাচা কিন্তু উনি একটি কাজ করছিল, বাঁশি বাজাতে বাজাতে উনি কিন্তু একটি জায়গায় দাঁড়িয়েছিলেন না, উনি খুব কৌশলে ওই পরীদের চারদিকে ঘুরছিলেন। মানে পরীরা প্রথমে তো তার চারদিকে ঘুরছিল, কিন্তু কৌশলে মানে মায়াবী সুর দিয়ে পরীদেরকে এমন ভাবে বিমোহিত করে ফেলেছে যে পরবর্তীতে উনি পরীদের চারদিকে ঘুরছে। আসলে উনি চারদিকে ঘুরছিল না, উনি তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটির উপরে আঁচড় দিয়ে একটি বৃত্ত সৃষ্টি করার চেষ্টা করছিলেন এবং সেটি করতে তিনি সফলও হন। তিনি যখন সফল হয়ে যান তখন যখনই বাঁশি বাজানো বন্ধ করবেন এর মধ্যে আরেকটি কাজ করে ফেলেন, সেটি হচ্ছে একটি পরীর খুব কাছে গিয়ে তার মাথার একটি চুল ছিঁড়ে ফেলেন। পরীটি যেহেতু ওই বাঁশির শব্দে একদম বিমোহিত ছিল, সে প্রথমে সেটা বুঝতে পারেনি। হঠাৎ করে কবিরাজ চাচা তার বাঁশি বাজানো বন্ধ করে দেন। বাঁশি বাজানো যখনই বন্ধ করে দেন তখন ওই 6টি পরী তাদের ভয়ঙ্কর রূপে ফিরে আসে। তো কবিরাজ চাচাকে বলতে থাকে যে বাঁশি বাজা, না হলে কবিরের মতো তোর অবস্থাও খারাপ করে ফেলবো। তখন কবিরাজ চাচা বলে, কবিরকে তোরা আঘাত করতে পেরেছিস, কারণ ছোট মানুষ অনেক কিছুই জানে না, তোরা আয় তো আমার কাছে। তখন ওই 6 জন যখন কবিরাজ চাচার কাছে আসার চেষ্টা করে তখন তারা দেখে তারা কোনোভাবেই কাছে আসতে পারছে না এবং তারা পালাতেও পারছে না, কারণ হচ্ছে ওই বৃত্তের মাঝে তাদেরকে আটকে ফেলা হয়েছে। তখন ওই পরীরা বুঝতে পারে তাদের অবস্থা খারাপ, তারা আটকে গেছে। তখন এরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে যে আমাদের কোনো দোষ নেই, আমাদেরকে ছেড়ে দে। তখন কবিরাজ চাচা বলে, দোষ নেই মানে? কবিরকে এভাবে মারছিলি, আরেকটু হলে তো মেরেই ফেলতি, আর তোরা যদি নাও মারতি ও বাঁশি বাজাতে বাজাতেই মারা যেত, তাহলে কেন ওকে আঘাত করলি? তখন ওই পরীরা বলে যে আমরা কিন্তু কবিরের কাছে আসতে চাইনি, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, কবিরের বাঁশির শব্দ নিয়েও আমাদের খুব একটা মাথা ব্যথা ছিল না, কিন্তু কবির বুঝতে পারে যে এইখানে কোনো পরী এসেছে এবং কবির জানতো যে বাঁশির শব্দ দ্বারা
পরিদেরকে বিমোহিত করা যায়। ও এই সুযোগটাই নিয়েছিল। ও ওর বাঁশির দ্বারা এক মায়াবী সুর সৃষ্টি করে, যার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছিলাম। এটি করা ওর জন্য মোটেও উচিত হয়নি, কারণ আমরা আমাদের কাজে আছি, আমরা চলে যাচ্ছিলাম। ও আমাদেরকে দেখে কেন এই কাজটি করলো? আমরা তো ওর কাছে ইচ্ছা করে আসিনি, ও নিজেই আমাদেরকে ডেকে নিয়ে এসেছে। এটা তো ওর উচিত হয়নি। এখন তুই বল, এটা কি ওর উচিত হয়েছে? তখন তো কবির চাচা থতমত খেয়ে যায়। তখন কবির চাচা বলে, আসলেই তো কবির তো কাজটি ঠিক করেনি, এইভাবে তো ডেকে আনা উচিত হয়নি। তখন কবির চাচা বলে, ঠিক আছে, যেহেতু কবিরের ভুল হয়েছে, তো কবিরকে তোমরা আর কিছু করো না, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কবিরের আর কোনো ক্ষতি করবা না। কবিরাজ চাচা কিন্তু মোটামুটি পরিদেরকে বাঁশি বাজিয়ে মুগ্ধ করে অনেক আগেই ছেড়ে দিতে পারতেন, কিন্তু উনি বন্দি করার একটা কারণ হিসাবে নিজের মাথার মধ্যে কাজ করেছিল, সেটি হচ্ছে ওদের কাছে প্রতিশ্রুতি না নিয়ে যদি তাদেরকে ছেড়ে দেয়া হতো, তাহলে অবশ্যই ওরা পরবর্তীতে কবিরকে ক্ষতি করত। এই চিন্তা করে মূলত তাদের কাছ থেকে যেন ওয়াদা নিতে পারে, এই জন্য তাদেরকে বন্দি করেছিল। তখন কবিরাজ চাচা একটি নির্দিষ্ট দোয়া পড়ে যখন ফু দেয়, তখন 5 জন পরী সেখান থেকে উড়ে চলে যায়। তো একজন আর যেতে পারে না। একজন বলে যে, আমি কেন যেতে পারছি না? আমার মনে হচ্ছে যে আমার শরীর ভার হয়ে গেছে, আমি এখান থেকে উড়ে যেতে পারছি না। কি করেছিস আমার বল? তখন কবিরাজ কাকা বলে যে, আমি তোর একটা মাথার চুল ছিঁড়ে নিয়েছি। তখন ওই পরীটি বলে, তুই কি করেছিস আমার? আমি যদি এই চুলটি রেখে এখান থেকে চলে যাই, তাহলে প্রথমত আমি এখান থেকে যেতে পারবো না, দ্বিতীয় কথা হচ্ছে সকাল হয়ে গেলে মানুষ আমাকে দেখে ফেলবে, আর তখন আমি সকলের সামনে আগুনে পুড়ে মারা যাব, আমার শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে দিনের আলোতে, আমি সকলের সামনে দৃশ্যমান হয়ে যাব। এই কাজটি করিস না, আমার সাথে এই অন্যায় কাজটি করিস না। আর আমি যদি এখান থেকে চলেও যেতে পারি এই চুল ছাড়া, আমার সমাজ আমাকে মেনে নেবে না। তখন ওই পরীটি অনেক কান্নাকাটি করে। অবশেষে কবিরাজ চাচা, ওনার মনে দয়া হয়, তো উনি মূলত কোনো ক্ষতির উদ্দেশ্যে, ওই পরীদেরকে কোনো ক্ষতির উদ্দেশ্যে চুলটি ছিঁড়ে নেননি। ওনার উদ্দেশ্য ছিল মূলত কোনোভাবে যেন কবিরকে পরবর্তীতে ক্ষতি না করে, এই জন্য কোনো প্রতিশ্রুতি রক্ষা করা। যেহেতু 6টা পরী প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতি করবে না, কিন্তু 5টা পরী উড়ে গেল, একটা পরী রয়ে গিয়েছিল। তো উনি প্রতিদিন এই ক্যারাম বোর্ডটা খেলতেন এবং ক্যারাম খেলায় উনি বেশ দক্ষ ছিলেন। তো একদিন সন্ধ্যার পর ওনার আসতে আসতে একটু দেরি হয়ে যায়, ক্যারাম খেলতে। ওই দিন আবার উনি কাজ সেরে ফিরতে ফিরতে বাড়িতে দেরি করেছিলেন, এই কারণে সন্ধ্যার পর ওই ক্যারাম খেলতে আসতেও তার দেরি হয়ে যায়। আর উনি যখন খেলা শুরু করেছিলেন, খেলা খেলতে খেলতে এতটাই মগ্ন ছিলেন যে ওনাকে যে আবার বাড়িতে ফিরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, এটি তার খেয়ালই ছিল না। তো ওনার সাথে যারা খেলছিল তাদের বাসা ওই দোকানের আশেপাশেই, তারা অনেক রাত পর্যন্ত সেখানে খেলে, কিন্তু ওনাকে কিন্তু হেঁটে প্রায় 25 মিনিট পথ পাড়ি দিতে হবে। তো রাত প্রায় 11:30 বেজে গিয়েছে। তো 11:30 সময় হঠাৎ করে ওনার খেয়াল হলো যে রাত তো অনেক হয়েছে, বাড়িতে যেতে হবে। তখন উনি যেই গেমটা খেলছিলেন ওটা দ্রুত শেষ করে উনি বাড়ির পথে রওনা হন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওনার বাড়িতে যাওয়ার 2টো রাস্তা ছিল। একটা হচ্ছে পাকা রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া, ওই দিক দিয়ে হেঁটে গেলে প্রায় 25 মিনিটের মতো সময় লাগে। আরেকটি রাস্তা হচ্ছে শর্টকাট রাস্তা, যেটা ভেতর দিয়ে যেতে হবে, যাওয়ার পথে বাঁশঝাড়, হালকা জঙ্গল এগুলো পড়ে। দিনের বেলা এগুলোতে হরহামেশাই মানুষ আসা যাওয়া করে, তেমন কোনো সমস্যা নেই। তো রাতের বেলা নর্মালি উনি সাধারণত ওখান দিয়ে খুব কমই আসা যাওয়া করতেন আর কি। আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15-16 বছর আগে। এখন তো 2022 সাল, এখন থেকে যদি আমরা 15 বছর পিছিয়ে যাই বা 16 বছর পিছিয়ে যাই যে সময়টা আর কি,
তো 2015-16 সাল বা 17 সাল এরকম একটা সময়, বা এরকম 2005, 6, 7 এরকম একটা সময় আর কি। তো যাই হোক, উনি চিন্তা করলেন যে অনেক রাত তো হয়ে গেছে, তো কি করা যায়। তো এখন যদি মেইন রাস্তাতে যেতে যাই তাহলে তো প্রায় 25 মিনিট লেগে যাবে, আর ওই ভেতর দিয়ে যেতে গেলে ওনার মোটামুটি 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট, এর বেশি লাগবে না। তো উনি চিন্তা করলেন অনেক রাত হয়ে গেছে, বাড়িতে গেলেও বাসা থেকে রাগারাগি করবে, এই শর্টকাট পথ দিয়ে যাই। তো উনি ওই শর্টকাট পথ ধরেন। তো যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে উনি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে থাকেন, এবং এই জন্য উনি যে কাজটি করেন সেটা হলো, ওখানে একটা তেঁতুল গাছ ছিল, তো সেখানে বসে পড়েন। তো সেখান থেকে আবার উঠে হাঁটা শুরু করেন। হঠাৎ করে পেছন থেকে একজন ডেকে ওঠে, কিরে জুয়েল নাকি? তখন জুয়েল ভাই উনি থমকে দাঁড়ান, কি ব্যাপার, এত রাত্রে পেছন থেকে ডাক দিল কে? উনি কোনো ধরনের কোনো প্যারানর্মাল বিষয় চিন্তা করেননি। উনি পেছন দিকে ঘুরে তাকান, দেখেন একটু দূরে অন্ধকারের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তখন জুয়েল ভাই বলে যে হ্যাঁ আমি জুয়েল, কিন্তু আপনি কে? তখন ওই লোকটি বলে ওঠে, আমি তোমার আমিরুল চাচা, চিনতে পারছো? তখন জুয়েল ভাই বলে, ও আমিরুল চাচা, তো আপনি এত রাত্রে এখানে কি করেন? বলে আসছিলাম আর কি এদিকে, তো মনে হলো তুমি যাচ্ছ, এই জন্য তোমাকে ডাক দিলাম, চলো ভাতি যায় হাঁটতে হাঁটতে কথা বলি আর একসাথে যাই। এখানে বলে রাখা ভালো, এই আমিরুল চাচার বাড়ি কিন্তু এই জুয়েল ভাইয়ের বাড়ির পাশেই ছিল। তো মূলত উনি আপন চাচা নন, এমনি পাড়া প্রতিবেশী সম্পর্কে চাচা আর কি। আর জুয়েল ভাইকে উনি খুব স্নেহ করতেন। তো যাচ্ছে দুজন হাঁটতে হাঁটতে, তো হঠাৎ করে মানে কথা প্রসঙ্গে, মানে প্রসঙ্গের বাইরে গিয়ে হঠাৎ করে আমিরুল চাচা বলে ওঠেন যে ভাতিজা, তুমি তো আসতেছিলে এদিক দিয়ে, পেছন থেকে দেখলাম, হঠাৎ করে ওই তেঁতুল গাছের নিচে তুমি কি করলা? তখন ওই জুয়েল ভাই বলে যে চাচা, আমি তো একটু প্রকৃতির ডাকে সাড়া দিলাম, এই আর কি। বলে এত জায়গা থাকতে ওখানে কেন? তখন জুয়েল ভাই বলে যে আমি তো ওরকম কোনো কিছু ভেবে ওখানে বসিনি। তখন ওই আমিরুল চাচা বলতেছেন যে তুমি এত জায়গা বাদ দিয়ে আমার জায়গার ওইখানেই তুমি বসলা, ওই জায়গাটা অপবিত্র করলে, এটা কি ঠিক হলো? বললে যে চাচা, আপনার জায়গা মানে? আমার জানা মতে তো আপনার এখানে কোনো জায়গা নেই, আপনার বাড়ি তো আমার বাসার পাশে, আর এই জায়গা তো অন্য লোকের। বলে না, আমি এখানেই থাকি। তখন জুয়েল ভাই বলে, এখানে থাকেন মানে? চাচা কি ফাজলামি করেন আমার সাথে রাতের বেলা? তখন বলে জুয়েল, ফাজলামি না, আমি এখানেই থাকি, আর তুই এই জায়গাটা অপবিত্র করে দিলি। এই কথা যখন বলেছে তখন জুয়েল ভাই ভালো করে ওই আমিরুল চাচার দিকে তাকান, এবং তাকিয়ে দেখেন যে প্রথমে দেখার পর আমিরুল চাচার যে চেহারাটা আমিরুল চাচার মতোই ছিল, সেটি এখন আর ওই আমিরুল চাচার মতো নেই। তার চেহারা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। রাতের বেলা চাঁদের আলোতেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেটি আমিরুল চাচা না, কণ্ঠস্বরে সেটি আমিরুল চাচা, কিন্তু দেহের গঠন এবং চেহারায় এখন মোটেও সেটি আমিরুল চাচা না। মনে হচ্ছে মোটা টাইপের একটা মানুষ। আমিরুল চাচা শুরুর দিকে যেটা দেখেছিল সেটা স্বাভাবিক ছিল, মোটামুটি মাঝারি গড়নের একজন মানুষ আর কি, কিন্তু এখন মনে হচ্ছে সে মোটাসোটা একজন মানুষ, এবং ভয়ঙ্কর রকমের কালো চোখ দুটো বড় বড় এবং ভয়ঙ্কর চেহারা। এটি দেখে জুয়েল ভাই তো প্রচন্ড ভয় পান এবং এক দৌড় দেন, ওখান থেকে দৌড়ে একদম বাড়ির উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। তো জুয়েল ভাইয়ের বাবা তখন তখন জেগেছিলেন আর কি। হঠাৎ করে এরকম বাহিরের শব্দ, ধপাস করে শব্দ, এবং
আব্বা বলে চিৎকার দিয়েছেন আর কি জুয়েল ভাই। তখন ওর বাবা এমনিতেও জেগেছিল, তখন দৌড়ে বের হয়েছে। দেখো উনি ভয়ে কাঁপতেছেন, একদম ঠকঠক করে কাঁপতেছেন, এমন ভয় পেয়েছেন। তখন প্রথমে আগে তাকে শান্ত করেন এবং বলেন কি হয়েছে। তখন জুয়েল ভাই সব ঘটনা খুলে বলেন। তখন পরের দিন জুয়েল ভাইকে স্থানীয় একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে তখন হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন এবং একটি দোয়া লিখে দেন এবং বলেন যে এটি তুমি সবসময় আমল করবা এবং সাথে রাখবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। জুয়েল ভাই সেটাই করেন, মোটামুটি স্বাভাবিকভাবেই যাচ্ছিল। মানে ওই ঘটনার পর থেকে জুয়েল ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হচ্ছিল না, আর হুজুর যে ব্যবস্থাগুলো দিয়েছিলেন সেগুলোও তিনি পালন করে যাচ্ছিলেন। মোটামুটি 20-25 দিন হয়ে যায়, তেমন কোনো সমস্যা হয় না। এর ভিতর ঘটে আরেকটি ঘটনা। একদিন কাজে গিয়ে বা গোসল করতে গিয়ে বা যে কোনো ভাবে উনি ওই দোয়াটি হারিয়ে ফেলেন। তো উনি যখন সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে এসেছেন, তখন ওনার মা মানে জুয়েল ভাইয়ের মা জিজ্ঞেস করছে, জুয়েল তোর সেই দোয়াটি কোথায় আছে তো ঠিকঠাক মতো? তখন জুয়েল ভাই বলে হ্যাঁ আছে তো, সমস্যা নেই। উনি কিন্তু আসলে খেয়াল করেন নাই, ওনার কাছেই ছিল। তো ভালো কথা। উনি আবার ওই ক্যারাম খেলতে চলে গেছেন স্বাভাবিকভাবেই। তো ক্যারাম খেলে উনি কিন্তু আর ওই ভেতরের ওই রাস্তা দিয়ে আসেননি, উনি মেইন রাস্তা দিয়ে আসছিলেন। ওই দিনও দেরি হয়ে গিয়েছিল, তো উনি মেইন রাস্তা দিয়ে আসছেন। তো ওই সময় যখন আসছিলেন, ওই সময় রাস্তায় কেউ ছিল না, উনি একাই আসছিলেন। বাসার খুব কাছাকাছি চলে এসেছেন। তখন ওনার মনে হলো যে বাসার কাছাকাছি চলে আসছি, তো বাসা তো খুব কাছেই। তো তখন উনি মেইন রাস্তা দিয়ে সরাসরি বাসায় না গিয়ে মনে হলো যে একটু তাড়াতাড়ি যাই। তখন উনি ওই শর্টকাট রাস্তা ধরেন। মানে সারা পথ উনি শর্টকাট রাস্তা দিয়ে আসেননি, একদম বাসার কাছাকাছি এসে শর্টকাট রাস্তা ধরেছেন। তো হয়তো মাত্র কয়েক মিনিট সময় বাঁচত। মানে কি মনে করে এসেছেন, আসলে ওইরকম অবচেতন মনে এসেছেন, কোনো চিন্তা ভাবনা করে আসেননি আর কি। আর উনি তো ওই সময় ভয় পেয়েছিলেন, এখন ওই বিষয়টা তার মাথায় অতটা নাই। উনি যখনই ওই শর্টকাটের রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছেন এবং বাসার একদম কাছাকাছি চলে এসেছেন, হঠাৎ করে উনি দেখেন যে ওনার বাসার কাছে মানে ওই শর্টকাট রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, ওই বাসার বা ওই টাইপের রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, ওই শেষ ফিনিশিং লাইনের দিকে একজন দাঁড়িয়ে আছে। তখন জুয়েল ভাই বলে ওঠে, এই কে ওখানে? তখন ওই লোকটি বলেছে, জুয়েল আমি। তো ওই কণ্ঠস্বর শুনে জুয়েল ভাই বুঝতে পারেন এটি তার এক বন্ধু। তো বলে যে তুই এখানে আসলি কখন? তুই না একটু আগে আমার খেলা দেখছিল এখানে। বলে হ্যাঁ আমি তো এদিকে চলে আসছি, তো তোর জন্যই অপেক্ষা করছিলাম, তোর সাথে কথা আছে, ওই সময় তো কোনো কথা বলতে পারি নাই, তুই খেলছিলি এই জন্য। তখন বলে বল কি কথা? বলে আয় কাছে আয়। তখন জুয়েল ভাই কাছে যায়। কাছে যাওয়ার সাথে সাথে ওই ছেলেটি হঠাৎ করে জুয়েল ভাইয়ের গলা চেপে ধরে। শুধু গলা চেপে ধরেই ক্ষান্ত হয় না, জুয়েল ভাইকে গলা ধরে উঁচু করে মাটিতে সজোরে মারে এক আছাড়, এবং আছাড় মেরে বলে, এতদিন কিন্তু তোকে আমি বাগে আনতে পারি নাই, আজকে পেয়ে গেছি, এখন কোথায় যাবি? জুয়েল ভাই প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, কারণ ওনার বাসা কিন্তু একদম কাছেই ছিল। ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা বাইরে বের হয়ে আসে। তখন জুয়েল জুয়েল বলে তারা ডাকতে থাকে, তখন জুয়েল ভাই উত্তর দেন। তখন গিয়ে দেখে যে ওই বাসার কাছে একটু মানে সাইডে আর কি হালকা ঝোপঝাড় আছে, ওইখানে জুয়েল ভাই পড়ে আছেন। প্রচন্ড ব্যথা পেয়েছেন, শরীরের বিভিন্ন জায়গায় তার ছুলে গেছে, ভালো করে হাঁটতেও পারছেন না, কারণ তার গলা ধরে উঁচু করে একটা আছাড় মেরেছিলেন সজোরে, তার কোমরেও আঘাত লেগেছিল বেশ। তখন তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। তখন জুয়েল ভাই বাড়ির সদস্যদেরকে বলেন যে এই ঘটনা আমাকে এই জিনিস বলেছে।
তখন পরের দিন জুয়েল ভাইয়ের মা বাবা ওই যে হুজুরের কাছে গিয়েছিল তার কাছে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। তখন ওই হুজুর বলে যে জুয়েল, তোমাকে যেই দোয়া দিয়েছিলাম সেটা কোথায়? তখন জুয়েল ভাই বলে, হ্যাঁ আছে তো, আমার সাথেই আছে। বলে, না, এটা তোমার সাথে নাই। যদি থাকতো তাহলে ওই দুষ্ট জিনটি তোমাকে এই ক্ষতিটা করতে পারতো না। তখন জুয়েল ভাই বলে যে এই আছে তো, আমি আমার কাছেই আছে, দেখি। কিন্তু হাত দিয়ে দেখে যে আসলে সেটা নাই। তার মানে হচ্ছে কোনো কারণে কোথাও সেটা পড়ে গিয়েছিল আগেই, আর এই কারণেই ওনার কাছে আসার সুযোগ পেয়েছিল ওই দুষ্ট জিনটি। যাই হোক, হুজুর একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করেন যে এইভাবে দোয়া তাবিজ দিয়ে ঝাড়ফুঁক করে খুব বেশি দিন আটকে রাখা যাবে না, একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। তখন ওই হুজুর জুয়েল ভাইয়ের উপরে ওই জিনটাকে হাজির করান এবং ওই জিনের কাছেই জিজ্ঞেস করেন যে তুমি কেন ওকে ক্ষতি করছো? তখন ওই জিনটি বলে যে আমি তো কারো ক্ষতি করি নাই, বরং এই জুয়েলই আমার ক্ষতি করেছে। আমি যেই জায়গাটিতে থাকি সেই জায়গাটি সে অপবিত্র করে দিয়েছে। ও বহুবার এই রাস্তা দিয়ে গেছে, ও কি কখনো বলতে পারবে যে আমি কখনো ওকে ডিস্টার্ব করেছি? আমি কিন্তু কখনোই ওকে ডিস্টার্ব করিনি, কিন্তু ও আমার জায়গা অপবিত্র করেছে, শাস্তি ওকে পেতে হবে। তখন হুজুর বলে, ও তো না বুঝে করে ফেলেছে, ও তো আর জানতো না। তখন ওই জিনটি বলে যে এটা তো জানার কোনো বিষয় না। রাতের বেলা কোনো গাছের নিচে, এমনকি দিনের বেলাও কোনো ফলদায়ক গাছের নিচে প্রাকৃতিক কর্ম সম্পাদন করা, এটা কি জানার কোনো বিষয়? এটা তো সকলেই এই বিষয়টা ছোটবেলা থেকে মানে জানে এবং মানে, সে জানে না কেন? এটা তো তার জানা উচিত ছিল। এটা জানারও বিষয়, মানারও বিষয়, সে কোনোটাই করেনি, এই জন্য ওকে শাস্তি পেতেই হবে। তখন হুজুর অনেক রিকোয়েস্ট করেন, তো ওই জিনটি কোনোভাবেই রাজি হয় না। হুজুর হুমকি ধামকি দেন, ওই জিনটিও তখন মানে জুয়েল ভাইকে ছেড়ে যেতে রাজি হয় না। তখন হুজুর বলেন যে যেহেতু এই জিনটি স্বাভাবিকভাবে যেতে রাজি হচ্ছে না, তাকে হুমকি ধামকি দিলেও কাজ হচ্ছে না, সুতরাং আমার কাজ আমাকে করতে হবে। তখন নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে ওই জিনটাকে হুজুর বোতলবন্দি করে ফেলেন এবং জুয়েল ভাইয়ের বাবাকে বলেন যে এই বোতলটি আপনি বাড়ির পাশে যে নদী রয়েছে, পদ্মা নদী, এখানে ফেলে দেবেন। এখানেই কাজ শেষ না, আরো কাজ আছে। যাই হোক, প্রথমত ওই বোতলটি জুয়েল ভাইয়ের বাবা পদ্মা নদীতে ফেলে দেন। তারপরে প্রাথমিকভাবে মোটামুটি জুয়েল ভাই সুস্থ স্বাভাবিক হয়ে যান, কিন্তু হুজুর জুয়েল ভাইয়ের বাবাকে বলেন যে আপনি প্রায় 1 মাস পরে আমার কাছে আসেন। তো 1 মাস পরে তিনি যান, যাওয়ার পর একটি দোয়া দেন, বলে দেন যে এই দোয়াটি 1 মাস ধরে পরে এর উপরে ফু দেয়া হয়েছে। এবার এই জিনিসটি আপনি পুনরায় যেই জায়গা থেকে আপনি বোতলটি ফেলেছিলেন ওই জায়গাতে আবার এটি ফেলে দেবেন, তাহলে ভবিষ্যতে ওই জিনটি যদি কখনো মুক্তি পেয়েও যায় তাহলে এদিকে এসে আর কোনো ক্ষতি করার সাহস পাবে না। সত্যি তাই, জুয়েল ভাইয়ের বাবা সেটি করেছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত জুয়েল ভাইয়ের সাথে নতুন করে আর কোনো সমস্যা হয়নি। কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে। ঘটনাটির সময়কাল 2013 কি 14 সাল। ওই এলাকায় অনেক বড় একটি চক বা চাষের জমি রয়েছে। চকটা এতটাই বিশাল যে কয়েক শত কানি ক্ষেত রয়েছে সেই চকে। সেখানে শুকনোর সময় ফসল চাষ করা হয় এবং বর্ষায় চক জুড়ে পানিতে ভরে যায়। বর্ষাকালে ওনাদের এলাকার অনেক ছেলেরাই মাছ ধরতে যায় রাতের বেলা। বলা বাহুল্য, ওনারা কেউ টেটা দিয়ে, আবার কেউ পলো বা ঝোপ দিয়ে মাছ ধরেন। হেঁটে হেঁটে হাতে টর্চ নিয়ে মাছ ধরা হতো।
যখন পানি চলে যাওয়ার সময় হয় তখন মাছ একটু বেশি পাওয়া যায়। তো ওনাদের সাথে ঘটনা হবার আগে অনেক লোকই নাকি রাতে ভয় পেয়েছে সেই চকে। অদৃশ্য কিছু তাদের ভয় দেখাতো। যারা মাছ ধরতে যেত তারা বলতো তাদেরকে কাদা দিয়ে আশপাশ থেকে কে যেন ঢিল ছুঁড়ে মারে। তিনি ঘটনা পাঠিয়েছেন তার এক ভাতিজা, তার নাম হচ্ছে আব্দুল আলী। সে তার কয়েকজন বন্ধুর সাথে এক রাতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে যখন মাছ পাচ্ছিল এবং আস্তে আস্তে পলো নিয়ে ভেতর দিকে চলে যায়, হঠাৎ করে তারা বুঝতে পারে না যে কে আসলে কোন দিক থেকে কাদা দিয়ে ঢিল ছুঁড়ে মারছে। তখন তারা ভয় পায়। যখন দেখে আশেপাশে ঢিল ছুঁড়ে মারার মতো আর কেউ নেই বা কাউকে দেখা যাচ্ছে না, তখন এদের মধ্যে থেকে একজন বলে ওঠে, এই সিগারেট আছে কার কাছে, সিগারেট ধরা। তখন এই আব্দুল আলী হাতে একটি সিগারেট নিয়ে যখনই ধরায় তখনই কোথা থেকে যেন আবার কাদা ছুঁড়ে মারে তার সিগারেটে। তার হাতে যখন কাদা ছুঁড়ে মারার ধাক্কা লাগে তার সিগারেটটাও পানিতে পড়ে যায়। এটা দেখে তারা সকলেই ভয় পায় এবং দ্রুত সেখান থেকে চলে আসে। এর কিছুদিন পরে শাকিল নামে একটা ছেলেকে রাতের বেলায় মাছ ধরতে গেলে তার উপর কিছু একটা আক্রমণ করে, কিন্তু সেটা যে কি তা দেখা যায় না। শুধু অদৃশ্য কোন একটা শক্তি তার উপর আক্রমণ করেছে সেটা সে ফিল করে, এবং আশেপাশে যারা ছিল তারাও কিছু দেখতে পাচ্ছিল না। শুধু তারা বুঝতে পারছিল কোনো কিছু ওই শাকিলকে আক্রমণ করেছে। তারা যখন কাছাকাছি যায় তখন শাকিলকে সেটি ছেড়ে দেয়। সকালবেলায় এ কথা যখন তিনি শোনেন, মানে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি যখন শোনেন, তখন তিনি গিয়ে দেখেন তার গলা এবং ঘাড়ের দিকে নখের আঁচড়। তো এসব ঘটনা ঘটার পরেও অনেকেই মাছ ধরতে যেত। তবে মজার বিষয় হচ্ছে যারা টেটা নিয়ে যেত তাদের সাথে এমন ঘটনা সাধারণত ঘটতো না, কিন্তু যারা বাঁশের পলো নিয়ে যেত তাদের সাথে এই ঘটনাটা ঘটতো। প্রিয় লিসেনার্স, এখন পর্যন্ত যতটুকু বললাম এ সবগুলোই ছিল শোনা ঘটনা, মানে যিনি আমাদেরকে পাঠিয়েছেন তার শোনা ঘটনা। কিন্তু এখন যে ঘটনাটি আমরা বলতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার সামনাসামনিই ঘটেছে, মানে তিনি সেটি প্রত্যক্ষ করেছেন। তিনি প্রায়ই মাছ ধরতে যেতেন, কিন্তু কখনো ওনার সাথে এমন ঘটনা আগে ঘটেনি, জাস্ট খালি শুনতেন যে এরকম ঘটে। এক রাতে ওনার প্রায় 5 জন একসাথে একটি গ্রুপ হয়ে চকে যান মাছ শিকার করতে। সেদিন ওনাদের সবার হাতেই পলো ছিল, কারো হাতে কিন্তু টেটা ছিল না। আর ওনাদের মধ্যে বাবুল নামে একটা ছেলে ও একজন বড় ভাইও ছিল। চকে নেমে এক পর্যায়ে মাছ ধরতে ধরতে আর হাঁটতে হাঁটতে প্রায় মাঝ চকে চলে আসেন সবাই। এমন সময় সে বড় ভাইয়ের ফোনে ওনার ভাই কল দেয়। কল রিসিভ করলে সেই বড় ভাইয়ের ভাই বলে যে তার দোকানের চাবি লাগবে। এখন বিষয়টি হলো যে উনি কিন্তু ভুল করে দোকানের চাবি নিয়ে চলে এসেছিলেন, এই জন্য একজনকে দিয়ে চাবিটা দ্রুত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন তাদের মধ্যে থেকে একজনকে চাবিটা দিয়ে বলা হলো, দ্রুত বাড়িতে যাও, বাড়িতে গিয়ে চাবিটা দিয়ে আবার চলে আসো। তার মোটামুটি 5 মিনিট পর থেকে শুরু হয় ঘটনা। ওনারা সবাই যখন মাছ ধরায় ব্যস্ত তখন হঠাৎ করে বাবুল নামে যে ছেলেটি আছে সেটি চিৎকার করে বলে ওঠে, বড় ভাই আপনি কি আমারে কাদা ছুটছেন? তখন সেই বড় ভাই বলে ওঠে, না তো, আমি তোকে কাদা ছুড়বো কেন, কি হয়েছে? তখন বাবুল বলে, ভাই তাহলে আমার এক কাদা ছুড়লো কে? এই কথা শুনে সবাই দ্রুত, যারা একটু সাইডে সাইডে চলে গেছিল পলো দিয়ে মাছ ধরতে, তারা সবাই এক জায়গা হয়ে যায়। তারা বুঝতে পারেন যে সেই ঘটনার পুনরাবৃত্তি এখন তাদের সাথেও ঘটছে, এবং সবাই দেখেন যে সত্যি বাবুলের ঘাড়ে কাদা লেগে আছে। এটি দেখার পর সাথে সাথে ওনাদের চোখের সামনেই আরেকটি কাদার দলা এসে বাবুলের কানে ধপাস করে এসে লাগে।
প্রচন্ড ব্যথা পায় বাবুল। তখন উপস্থিত সবাই ভয় পেয়ে যায় এবং সবাই দোয়া পড়তে থাকে জোরে জোরে। আর যে ছেলেটাকে চাবি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকেও কিন্তু দেখা যাচ্ছে সে যাচ্ছে, কারণ পানি পার হয়ে হাঁটতে হাঁটতে পানি পার হবে, তারপরে ডাঙাতে উঠবে, তারপর যাবে। তো দূর থেকে তাকে ডাকছে যে এই যাস না, যাস না, অপেক্ষা কর, একা একা যাস না, একসাথে যেতে হবে, তোর বিপদ হবে যদি এখন একা একা যাস। তো যাই হোক, তারপর ওনারা সবাই একসাথে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। আর বাবুলকে বলা হয় সবার মাঝখান দিয়ে হাঁটতে, যেন তার কোনো সমস্যা না হয় আর যেন ভয়ও সে না পায়। অদ্ভুত ব্যাপার হলো, তারা যখন আসছিল তখন আশেপাশে বেশ বড় মাছের শব্দ শোনা যাচ্ছিল, যে পানির মধ্যে নড়াচড়া করছে। কিন্তু লোভে পড়ে তারা যখন নেমে ওই পলো দিয়ে সেখানে মাছ ধরার চেষ্টা করে, এবং এমনও হয় যে পলোর মধ্যে মাছ পড়েছে, কিন্তু হাত যখন নামিয়ে দেয় দেখে কিচ্ছু নেই। অদ্ভুত ব্যাপার। সকলে বুঝতে পারে যে ওনাদেরকে লোভ দেখানো হচ্ছে, এই লোভে পড়া যাবে না, এই মায়াজালে পড়া যাবে না। তাই তারা চিন্তা করলো পথে যাই হোক না কেন, যত মাছের আনাগোনাই হোক না কেন, তারা আর পলো নিয়ে সেখানে নামবে না, এই ফাঁদে পা দেয়া যাবে না। তো তারা দ্রুত হাঁটতে হাঁটতে একটি পর্যায়ে একটি ড্রেনের কাছে চলে আসে। এখানে ড্রেন বলতে ওই চকের ওখানে কিছু কিছু জায়গায় ওই স্যালো মেশিন, যেটা দিয়ে পানি সেচ করা হয়, সেই ঘর রয়েছে। মূলত মূল এই স্যালো মেশিনটা যেখানে, সেখান থেকে বেশ কিছুটা অংশ পাকা করে ড্রেন তৈরি করা হয়েছে। সেখানে পানির প্রবাহটা একটু বেশি থাকে, তো এই জন্য মানে স্থায়ীভাবে। তো ওইরকম একটা ড্রেনের কাছে চলে আসেন তারা। তো তখনই ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। যখনই বাবুল নামের ছেলেটা ড্রেনের এক পাশে পা দিয়েছে, তখন সে থপাস করে ওই ড্রেনের মধ্যে পড়ে যায়। ড্রেনটি কিন্তু তেমন গভীর না, কিন্তু পড়ে দেওয়ার সাথে সাথে সে বলতে থাকে, ভাই আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে নিয়ে গেল, আমারে বাঁচান। তখন ওনাদের মধ্যে থাকা সেই বড় ভাই তাকে জড়িয়ে ধরে আর বলে, আরে কি হয়েছে তোর, ভয় কিসের, আমরা আছি না, ওঠ। কিন্তু বাবুল বলতেই থাকে, ভাই আমারে নিয়ে গেল, আমারে ধরেন, আমি উঠতে পারছি না। তাকে শোয়া থেকে প্রথমে বড় ভাই টানে, কিন্তু কোনোভাবে উঠাতে পারে না। এক পরে সবাই মিলে অনেক কষ্ট করে জোরাজুরি করার পর তাকে ওই ড্রেন থেকে তোলানো হয়। আর ওনারা সবাই দেখেন তার শরীরে দাগ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ চেপে তার হাত পা ধরে রেখেছিল। কিন্তু ওর শরীরে যেই জায়গায় দাগ দেখা যাচ্ছে, সেখানে কিন্তু উপস্থিত যারা ছিল তারা কিন্তু কেউ ধরেনি। তাহলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ড্রেনের মধ্যে কেউ তাকে অনেক শক্ত করে চাপ দিয়ে ধরে রেখেছিল। যাই হোক, তারপর তাকে একসাথে ধরে বাড়ির কাছে এসে সবাই পৌঁছায় এবং তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। এরপরে সবাই রাস্তার উপর এসে দাঁড়ায়। তখন সেই বড় ভাই বলে যে, আমি প্রথমে যখন বাবুলকে ধরি তখন মনে হচ্ছিল বাবুলের সাথে আমাকেও ওই ড্রেনের মধ্যে নামিয়ে নিয়ে যাচ্ছে। বহু কষ্টে আমি নিজেকে সামলাতে পেরেছি, বাবুলকে তো সামলাতে পারছিলামই না, নিজেকেও সামলাতে পারছিলাম না। এই সময় তোরা যখন চলে এসেছিস, তখন মোটামুটি আমরা এই মায়াজাল থেকে মুক্তি পাই। তা না হলে এই ড্রেনের মধ্য দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যেত তা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তো যাই হোক, এরপর ওনারা যে যার বাড়িতে চলে যান। এরপরে আর কারো কোনো সমস্যা হয়নি, কারো কোনো জ্বর টর এরকম কিছুই হয়নি। তো পরে জানতে পারেন যে বাবুলকে নাকি মাঝে মাঝে জিনে আসর করত। তো ওই রাতে বাবুলকে কি সেই জিনেই আসর করেছিল নাকি গতানুগতিক ঘটনা ঘটেছিল, সে কথা আসলে কেউ বলতে পারে না।